রিসেন্টলি ওটিটিতে রিলিজ হয়েছে দুলকার সালমানের লাকি ভাস্কর। শুরুতে এই মুভি প্যান ইন্ডিয়ান রিলিজ দেওয়ার কথা থাকলেও 31 অক্টোবর যখন মুভি রিলিজ হয় তখন হিন্দি ডাব ছাড়াই মুভি রিলিজ করা হয়। তো এখানে শুরুতেই অডিয়েন্সদের সাথে একটা বড় ধরনের স্ক্যাম করা হয়। আপনারা হিন্দি ডাব মুভি নিয়ে না আসলে ট্রেলার দেওয়ার কি দরকার ছিল? এই মুভির বাজেট 100 কোটি আর এর বক্স অফিস কালেকশন হচ্ছে 110 কোটি। 2 ঘন্টা 30 মিনিটের এই মুভি আপনাকে 1 সেকেন্ডের জন্য স্কিপ করতে দিবে না। মুভিতে দেখানো হয়েছে 1980 দশকের মুম্বাই। এখানে দুলকার সালমানের ক্যারেক্টারের নাম হচ্ছে ভাস্কর। এখানে সে স্বল্প বেতনের একজন ব্যাংক কর্মকর্তা। তার পরিবার চালাতে সে হিমশিম খাচ্ছে, কারণ তার পরিবারে শুধুমাত্র সেই উপার্জন করে। ব্যাংক থেকে লোন নিয়ে ধার করে সে তার সংসার চালালেও পাওনাদারদের জ্বালাতনে অতিষ্ঠ সে। ঘটনাচক্রে দেখা যায় ভাস্কর তার অ্যাকাউন্টে অনেক বিশাল অঙ্কের টাকা জমিয়েছে। এতে করে সিবিআই অফিসারের তদন্ত শুরু হয়ে যায়। সামান্য একজন ব্যাংক কর্মকর্তা হয়ে এত পরিমাণ টাকা সে কিভাবে সঞ্চয় করলো, আর সে কি তদন্তে ধরা পড়ে যাবে? এসব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আপনাকে অবশ্যই মুভিটি দেখতে হবে। ফুল এন্টারটেনমেন্টের এই মুভি আপনাকে 1 সেকেন্ডের জন্য বোর ফিল করাবে না। দুনিয়াতে টাকাই সব। টাকা না থাকলে বউয়ের ভালোবাসা ফিকে হয়ে যায়, সন্তান শ্রদ্ধার চোখে দেখে না, পরিবারের কাছে নিজেকে বোঝা মনে হয়। এই মুভির প্রধান পজিটিভ দিক হলো এই মুভিতে কোনো বোরিং পার্ট নাই। মুভির এক পর্যায়ে এসে আমরা দেখি তার বোনের বিয়েতে সে এক রাতে 80 লাখ টাকা খরচ করে। দেখুন, আমি এই 80 লাখ টাকা খরচের কথা কেন বলতেছি। স্বর্ণের দোকানে যখন সে স্বর্ণ কিনতে যায় তখন সেখানকার স্টাফদের আচরণ দেখে তার ইগো হার্ট হয়। তো এখানে তার ইগো স্যাটিসফাই করার জন্য সে কোন পর্যায়ে যেতে পারে মুভিটি দেখলে বুঝতে পারবেন। অন্যান্য মুভির মতো হয়তো এই মুভিতে তেমন কোনো অ্যাকশন নেই, কোনো ডায়লগবাজি নেই, কিন্তু তারপরেও আপনাকে এই মুভি 2 ঘন্টা 30 মিনিট স্ক্রিনে ধরে রাখবে। আমার মাথায় শুধু এটাই ঢুকতেছে না, তারা হিন্দি ডাব রিলিজ করলো না কেন? আমার মনে হয় শুরুতে তারা যদি হিন্দি ডাব রিলিজ করতো তাহলে বক্স অফিসে আরও কিছু কালেকশন করতে পারতো। দেখেন, এই ধরনের অনেক স্ক্যাম নিয়ে মুভি আমরা এর আগে দেখেছি। কাহিনী যে খুব একটা ইউনিক তাও না। এ ধরনের কাহিনী আমরা আগে অনেক মুভিতেই দেখেছি, কিন্তু এই মুভির স্ক্রিন প্লে, ব্যাকগ্রাউন্ড মিউজিক, অ্যাক্টরদের পারফরমেন্স সবকিছুই ছিল টপ নচ, যেগুলোর জন্য হয়তো মুভিটা আপনার কাছে আরো অনেক বেশি ভালো লাগবে। এই মুভির ডিরেক্টর হচ্ছেন ভেনকি আতলরি, যিনি এর আগে থলি প্রেমা, মিস্টার মজনুর মতো মুভি ডিরেক্ট করেছেন। এই মুভিতে তার কাজের প্রশংসা করতে হবে। আমরা যারা ওয়েব সিরিজ স্ক্যাম 1992 দেখেছিলাম, এই স্ক্যামটা সম্পর্কে আমাদের বুঝতে অনেক সময় লেগেছিল। তারা শেয়ার মার্কেটের যে স্ক্যামটি দেখিয়েছিল সেটা বুঝতে হয়তো আমাদের একটু কষ্ট হয়েছিল, কিন্তু এই মুভিতে যা কিছু ঘটতেছে, যা কিছু হচ্ছে এবং কিভাবে স্ক্যাম হচ্ছে, এসব কিছু তিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এসব কিছু বোঝার জন্য আপনার কোনো রকেট সায়েন্স বোঝার দরকার নেই, কারণ এখানে তার ডিরেকশন প্রশংসার দাবিদার। সীতারামের পর এই মুভিটি অবশ্যই দুলকার সালমানের কেরিয়ারের অন্যতম সেরা মুভি হয়ে থাকবে। দুলকার সালমানের অ্যাক্টিং নিয়ে তো নতুন করে বলার মতো কিছু নেই, তার অ্যাক্টিং আমরা সীতারামা মুভিতেই দেখেছিলাম। তবে দুলকার সালমানকে নিয়ে আরেকটি কথা বলতেই হবে, তার স্টোরি চয়েস ভালো। প্রথমে তো সীতারাম, এরপরে লাকি ভাস্কর, দুইটাই ব্লকবাস্টার হিট। দুলকার সালমান এখানে অনেক নিখুঁতভাবে ভাস্করের ক্যারেক্টারটা প্লে করেছেন, যেটা অবশ্যই প্রশংসার দাবিদার। মীনাক্ষী এখানে ভাস্করের ওয়াইফের রোল প্লে করেছেন। তার কাজ ছিল এখানে দর্শকদের ইমোশনালি ধরে রাখা, যেটাতে সে 100তে 100। এখন পর্যন্ত এই মুভির IMDb রেটিং 8.4 আউট অফ 10। আপনারা চাইলে মুভিটি দেখে নিতে পারেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তাও যদি ভিডিও রিলেটেড কোনো ডিটেলস মিস হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া জয়েন হতে পারেন ইনস্টাগ্রাম, টুইটারে। ডিসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া আছে। দিস ইজ রিফাত সরকার অ্যান্ড ইউ আর অসম।